চাঁদের নেশায় বুধ হয়েছে, মদে কি আর নেশা হয়? যেই ঠোঁটে চাঁদ লেগেছে সেই ঠোঁটের কেউ আর যোগ্য নয়। গান শেখার ফোল্ডারে ক্লিক করে দ্বিতীয় ভিডিওটা ওপেন করে রেল স্টেশনে অনেক ভিড়ে আকাশ, রাব্বি আর কয়েকটা টোকায় দাঁড়িয়ে আছে জিয়ানা ওদের পেছনে। কারণ ক্যামেরা জিয়ানার হাতে। রাব্বি জিয়ানার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, উস্তাদ, এত ভিড়ের মাঝে উঠবো কেমনে? একটু আগে না বললি তোর হাগা ধরছে? এখন ভিড়ের মধ্যে গিয়ে একটা পাত দিবি যা। নিবিড় হাসছে। রাব্বি কথা মতো কাজটা করলো মনে হয়। রাব্বির চারিপাশ একটু পাতলা হয়ে গেল। জিয়ানা এগিয়ে গিয়ে বলল, সাব্বাস বেটা, 2 দিন হাগিস না, তোরে নিয়ে এক জায়গায় যাবো। কই উস্তাদ, না হাগলে পেট ফুইলা মইরা যাবো না? সেটাও তো কথা। কই নিবেন কইলেন না তো? কাবলিওয়ালার ক্লাবে, যেখানে বৈশা তারা গু গোবর খায়, ওগুলো ওইগুলোর গন্ধ অতি বিশ্রী। সেই হিসেবে তোর পাত তো কিছুই না। আপনি খাইছেন উস্তাদ? হব বেটা, হারাম খামু কেন? সব অপরাধ মাফ হবে বান্দার, হক মারা আর হারাম খাওয়ার মাফ নাই। তোরা যে বিড়ি খাস, এই জন্যই তোদের জাহান্নামে কড়া তেলে ভাজা হবে। আল্লাহ, উস্তাদ আর বইলেন না, আর খামো না, কসম খোদার। আল্লাহ বল, আল্লাহর 99 নামের মাঝে খোদা নাম নাই। আল্লাহর কসম আর খামো না। সাব্বাস। নিবিড়ের হাসি এবার থামে। জিয়ানা মজার ছলে ওদের যেভাবে শেখাচ্ছে একই রকম নীলুফা ইয়াসমিন নিবিড়কে নানা জিনিস শেখাতো। ওনার চোখে দুনিয়া সরল সোজা ছিল। কাউকে ঘৃণা করতো না, কষ্ট মনের মাঝে রাখতো না। কিন্তু নিবিড়ের দুনিয়া যে জিগজ্যাকের মতো উঁচু নিচু। এক দণ্ড সহজ করে ভাবার কোনো সুযোগ তার নেই। দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু করার নেই। জটিল জীবন আর কখনোই সহজ হবে না। জিয়ানা কি করছে দেখার জন্য ফোনটা হাতে নিল। তখনই মুক্কু নক করে জানালো সময় হয়ে গেছে, উপরে আসতে হবে। জিয়ানা আবারও পড়া শুরু করলো বাকি পাতাগুলো। সবকিছু ঠিকঠাক চলছিল, তবে বছর খানিক পর হঠাৎ করে দাদি অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার জানালো যখন, তখন অবস্থা যায় যায়। তাই চাচারা দেশে আসলেন 3 দিনের মাথায়, কিন্তু এসেই দাদিকে পেলেন না। দাদি মারা যাওয়ার খবর শুনে আব্বা আর চাচাদের মাঝে বাক বিতণ্ডা ঝগড়ায় রূপ নিল। দাদির গোসল, জানাজা, কবরের ব্যবস্থা না করেই 3 ছেলের সম্পত্তি নিয়ে পড়ে রইলেন। দাদির নিথ দেহর পাশে আমি আর সুখ এক মনে কুরআন পড়ি। বড় হয়ে বুঝতে পারি কুরআন নাজিল হয়েছে জীবিতদের জন্য, মৃত্যুদের জন্য না। কিন্তু নিজেকে সান্ত্বনা দেওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রার্থনায় মনোনিবেশ করা। সুখ কেঁদে কেঁদে বাচ্চা কণ্ঠে সুরামূলক পড়ে আর দাদিকে ফু দেয়। হুজুরের কাছে শুনেছে সুরামূলক কবরের আজান কামায়, তাই সে টানা সেই কাজ করছে। আব্বা আর চাচাদের ঝগড়া চলার মাঝখানেই উকিল আসছিলেন, সাথে দাদির রেগুলার ফলো আপ ডাক্তার। ওনারা সবাইকে দাদির ঘরে ডেকে নিলেন। শান্ত হয়ে বসতে বলে এক গাদা দলিল বের করলেন। হঠাৎ চাদরের নিচ থেকে শুয়া দাদি নড়ে উঠাতে সবাই ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে যায়। আর বিছানায় মরা দাদি জ্যান্ত হয়ে ওঠে, অকুল হয়ে কান্না শুরু করে। উকিল দলিল এগিয়ে দিলে দাদি হাতে ছাপ দেয় ফটাফট। আমি আর সুখ অবাক চোখে চেয়ে দেখি শুধু। ঘরে আব্বা আগে ঢুকে, পরপরই সবাই। সবার চোখ মুখে প্রশ্নবোধক চিহ্ন। সবার দ্বিধা দ্বন্দ্ব দূর করে উকিল যেটা বলে সেটা শুনে কারো কারো রুহ শরীর ছেড়ে আসমানে উঠে যায়। উকিলের কথাটা ছিল এই: আমি নূরজাহান খাতুন, আমার সকল স্থাবর অস্থাবর সোনাদনা, বাড়ি ঘর, কারখানা সহ যাবতীয় সহায় সম্পত্তি 2 ভাগে ভাগ কইরা উক্ত সম্পত্তির বাড়ি আর জমি জামা নীলুফা ইয়াসমিন আর কলকারখানা মিল সুখনীল নিবিড়ের নামে হাবা করলাম। বিনা মেঘে বজ্রপাত হলো নূর ম্যানশনে। আব্বা আম্মা মানে আমাদের পরিবার ছাড়া 2 চাচার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারা কানা করিও পেল না, আর ভাবলো সব আমাদের চক্রান্ত। কয়েকদিন পর মামলা মোকদ্দমা করে তারা ফিরে গেলেন আবার।
সব শান্ত হওয়ার কথা থাকলেও ভেতরে ভেতরে কিছু অশান্ত চলছিল। আর সেটার নায়ক আমার বড় ভাই মাজহার ইসলাম আর ওনার স্ত্রী মাহমুদা ভাবি। তারা প্রতিনিয়ত আমার কাছে ইনিয়ে বিনিয়ে জানতে চান, তাদের কফে লিখে দিব। আমার তখন পুরাদমে বিয়ের ঘর আসা শুরু হলো। আমার ইচ্ছা আর পড়াশুনোর দরকার নেই, এবার সংসার করি। কিন্তু আবার ঘোর বিরোধ। আবার মতের জন্য আমাকে অনার্সে ভর্তি করানো হলো। সুখের তখন 9 বছর বয়স। জমি জমা দলিল পারিবারিক কলহের জন্য আমি অনেক দিন এলোমেলো ছিলাম। তাই অন্য বিষয়ে আমি তেমন একটা খেয়াল না করলেও হঠাৎ স্বপ্না ভাবির আচরণে তুমুল পরিবর্তন লক্ষ্য করি। এবং এর কিছুদিন পর থেকে আমাদের পরিবারে যেন রাহুর দশা শুরু হলো। আমি আর সুখ ছাড়া বাড়ির সবাই নানা উদ্ভট জিনিস উপলব্ধি করত। আম্মা আমাকে আরও বেশি বেশি আমল করার জন্য তাগিদে রাখেন। আমি যা যা করি সুখ আমাকে অনুসরণ করত। বাড়ির শান্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল রাতারাতি। এর মাঝে আম্মা একদিন বলল সে নাকি কাল ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। স্বপ্ন না বাস্তব আম্মা বলতে পারে না, শুধু বলে এই পরিবারের সবাই সবাইকে খুন করতে মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আছে। পাশে ছিল আলখাল্লা পড়া কিছু অদ্ভুত মানুষ। আমার এই কথা বাড়ির পুরুষ সমাজ বিশ্বাস করলো না, কিন্তু মহিলা সমাজ বিশ্বাস করলেন। কারণ গাছের একটা ফলও ভালো পাওয়া যেত না, সবগুলোর মাঝখানে পচা বের হতো। উপর দিয়ে টাটকা ফল, কিন্তু ভিতরে গলগলে পচা। এর মাঝে অনুরাধার মা মাচা থেকে একটা লাউ আনার পর সবার ধারণা স্পষ্ট হয়, কারণ লাউয়ে ছিল মোড়া মাছ, কিছু কাগজ আর আমাদের বাড়ির ছেলে বাচ্চাদের ছবি। মেয়ে বলতে বড় ভাইয়ের 1 বছরের বাচ্চা মাইমুনা আর অনুরাধা, তাদের ছবি ছিল না। আম্মা এই লাউ দেখে হাউ মাউ করে কান্না শুরু করলেন, আর আব্বা বাধ্য হয়ে বড় কিছু হুজুর আর মাওলানা আনলেন। ওনারা বাসায় পা দেওয়ার সাথে সাথেই বলে দিলেন ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে আমাদের উপর। আমি বুঝলাম এই সম্পত্তি খুব ভারী পড়বে আমার আর সুখের উপর। আমি সবার সম্মুখে বলে দিলাম আমি চাচাদের সহ 3 ভাগে ভাগ করে সম্পত্তি দিয়ে দেব, তোমরা ব্যবস্থা করো। কিন্তু বাদ সাধলো আমার 2 ভাই। এই সম্পত্তি কাল হলো আমার ভাইপোদের জন্য। সবচেয়ে বেশি যে ক্ষতি হলো আমার সুখের। আমার বাচ্চাটা একেবারেই অস্বাভাবিক হয়ে গেল। নেক্রোম্যান্সি বা ব্ল্যাক ম্যাজিক অতি আদিমকাল থেকেই চলে আসছে। পলিওপ্যাথিক যুগের গুহায় মানবদের সময় থেকে এই ব্ল্যাক ম্যাজিক চলে আসতে বলে গবেষকদের ধারণা। ইহুদিদের জাদুবিদ্যায় ধারণা ছিল অন্যরকম। তারা বাষ্প স্নানের মাধ্যমে বলি দিয়ে উৎসর্গ করত, সাথে অল্পবয়সী ছেলেদের সাথে স্থূল যৌনাচার করত। তাদের ধারণা ছিল সবার শরীরের মাধ্যমে এই বিদ্যা প্রয়োগ করা যায় না, বিশেষ দক্ষতা সম্পন্ন কাউকে লাগে। তাদের ভাষ্যমতে এবং স্বীকৃতি অনুযায়ী কিং অফ সোলেমন বইটি শ্রেষ্ঠ জাদুকর বিদ্যাই আমরা যেটা জানি সুলেমানি এই বই হিসাবে। আমাদের রাসূলের নবুয়ত প্রাপ্তির আগে সেমিটিক জাতির গুলোর মাঝে প্রচুর জাদুবিদ্যার প্রভাব ছিল। এই কালো জাদুর মধ্যে অন্য ধর্মাবলম্বীরা বলে আত্মা, কিন্তু আমরা মুসলমানেরা জানি এটা খারাপ জিনের প্রভাব। বলে থামলেন সুখের মকদবখানার হুজুর। সাদা ধবধবে চুল, দাড়ি, মেহেন্দি দিয়ে লাল করেছে বোঝা যাচ্ছে। ড্রয়িং রুমে সকল পুরুষের সামনে বসে আছে, আর পিছনে সকল মহিলারা কান সজাগ করে দাঁড়িয়ে। হুজুর প্রশ্ন করলেন, এই বাড়িতে নামাজ কে কে আছেন? এই বাড়িতে নামাজি কে কে আছেন? মানে 1 ওয়াক্ত বাদ দেন না। আব্বা বলল, আমরা সবাই নামাজ কালাম পড়ি, তবে নিয়মিত না। তবে আমার মেয়ে আর স্ত্রী নিয়মিত পড়ে। হুজুর এবার গলা উঁচিয়ে বললেন,
আপনারা কি অদ্ভুত বা অস্বাভাবিক কিছু দেখেছেন? আমি না করলাম। সত্যি বলতে সবাই কম বেশি নানা বিষয় উপলব্ধি করলেও আমি আর সুখ এখনো কিছু দেখি বা শুনিনি। তবে আম্মা কাল রাতের বেলার ওই দিনে ঘটনা হুজুরকে বললেন। হুজুর তারপর যে কথা বলেছে শুনে আমাদের রক্ত হিম হয়ে যায়। যেহেতু মা জননী ৫ ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদও পড়েন, তাহলে আপনি যা দেখেছেন সেটা ভ্রম না, সম্পূর্ণ সত্যি দেখেছেন। কারণ দুনিয়ায় এমন কোনো শক্তি বা জাদু নেই যা একজন নামাজি ব্যক্তির ক্ষতি করতে পারে। যারা দোয়া কালাম পাঠ করে তাদের শরীরের চারপাশে এই বলয় তৈরি করে রাখে ফেরেশতারা, যার ফলে কোনো খারাপ জিন উক্ত ব্যক্তিকে কিংবা শুনতে পর্যন্ত পায় না। এবং আমার মনে হচ্ছে আপনাদের পরিবারের কেউ এই কালো জাদুর পেছনে আছে। হতে পারে সবাইকে প্রতিনিয়ত কিছু খাওয়াচ্ছে, যার ফলে নামাজি ব্যক্তি ছাড়া বাকিরা তার বশীভূত হয়ে কখন কি করছে নিজেও জানে না। আর বাকিরা কে কি দেখছেন বা উপলব্ধি করেছেন? মেজ ভাবি এগিয়ে এসে বলে, আমার ছেলে মেহেদিকে আমি পরশু রাতে একসাথে 3-4টা দেখি। ভয়ে চোখ বন্ধ করে দোয়া দুরুদ পড়ার পরে তাকিয়ে দেখি কিছুই নাই। অনুরাধার মা এগিয়ে এসে বলে, মাগরিবের আজানের পর কাল আমি গেছি পেছনের বাগানে ডুমুর পাতা আনতে। গিয়ে দেখি 4-5টা ছোট ছোট উলঙ্গ বাচ্চা সুপারি গাছ বেয়ে পিলপিল করে উঠতেছে। ভয়ে আমি দৌড়ে ঘরের ভেতর চলে আসি। বড় ভাবি বলে, আমি গোসল করতে পারতেছি না, বালতি ভরা পানি লাল রক্তের মতো দেখা যাচ্ছে। তারপর আব্বা বলেন, অদ্ভুত হলেও সত্য, বাড়ির পুরুষেরা কোনো কিছুর সম্মুখীন হয় নাই, শুধু বাচ্চাগুলোর উপর বিপদ যায়। যেমন আমার নাতি মেহেদি পশু পানিতে ডুবে পড়ে যায়। নিবিড় তাকে উঠাতে গেলে উঠা বাদ দিয়ে নিবিড়কে পানির নিচে ঠেসে ধরেছিল 2-3 মিনিট। তারপর রাফিনকে ইশারা করে দেখিয়ে বলে, এই ছেলে গিয়ে উঠাইছে। আবার বড় ছেলের যমজ ছেলেরা খুবই মিল ছিল, কিন্তু কিছুদিন থেকে একে অপরের যৎশত্রুতে পরিণত হয়েছে। কাল একজন আরেকজনকে রান্নাঘরে বটি দিয়ে মারতে গেছে। তোর প্রতিটা বাচ্চাই খুব হিংস্রাত্মক আচরণ করছে, শুধু আপনার ছাত্র নিবিড় ছাড়া। হুজুর নিবিড়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, অত খুব বাধ্য ছাত্র আমরা ও তো খুব বাধ্য ছাত্র আমার। এত দ্রুত কোরআন শিখতে আমার কোনো ছাত্রকে আমি দেখি নাই। যারা নামাজ কালাম পড়ে তাদের দিন আর আখিরাত আল্লাহ হেফাজত রাখেন। তারপর হুজুর একটু গম্ভীর হয়ে বললেন, ওই কালো জাদুর প্রভাব এতটাই খারাপ, আপনাদের গৃহের শান্তি একেবারেই নষ্ট করে দিবে, সাথে আর্থিক আর সামাজিক সম্মানও চলে যাবে। বেশিরভাগ সময় যারা এই সব কালো জাদু করে তাদের লাভের লাভ তেমন কিছু না হলেও যাদের উপর করা হয় তারা অনেক সময় ধ্বংসও হয়ে যায়। স্বাস্থ্যহানির সাথে প্রাণনাশেরও সম্ভাবনা থাকে। আমাদের রাসূলুল্লাহর উপরে কালো জাদু করা হয়েছিল। আল্লাহ কুরআনুল কারীতে সমস্ত কিছু মাশাল্লাহ দিয়ে দিয়েছেন। এই অতি ঘৃণিত কাজের জন্য মাশাল্লাহ আছে। তবে যারা এই সব কালো জাদুর সাথে জড়িত হয় দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি রেডি থাকে। তারপর হুজুর আব্বাকে বললেন, ঘরের সবাইকে উজু করে আসতে বলেন আর মক্তব থেকে 10-12 জন হাফেজদের আনার ব্যবস্থা করুন। আব্বা হুজুরের কথা অনুযায়ী সবাইকে হাজির করলেন। সবাই উজু করে বসে গেলেন ড্রয়িং রুমে। মহিলারা বসলেন অন্দরে। বাচ্চারা ভয়ে মিয়ে গেছে। সুখ আমাকে জড়িয়ে ধরে থাকে। মেহেন্দি আর রাফিনেরও একই অবস্থা। আমি 2 হাতে 3 জনকেই আগলিয়ে রাখি। প্রতিটা হাফেজ কুরআন নিয়ে বসে একসাথে সমসুরে সূরা পাঠ শুরু করলো। প্রথমে সূরা ফাতিহা, তারপর 4 কুল পর পর সূরা বাকারার বিভিন্ন আয়াত, সূরা আলী ইমরান, সূরা আরাফ, সূরা ইউনুস, সূরা হাসর, সূরা আর রহমান সহ আরও বেশ কয়েকটা সূরা টানা পড়ে গেল ঘণ্টাখানেক ধরে। তারপর এক বালতি পানি নিয়ে হুজুর নিজের হাত সেই পানিতে ডুবিয়ে আবার দোয়া পড়তে শুরু করলেন। পড়া শেষে সেই পানি বাড়ির আঙানা সহ ঘরের আনাচে কানাচে ছড়িয়ে দিলেন।
এবং সবাইকে নির্দেশ দিলেন। আগামী 7 দিনের সবাই গোসলদের পানিতে হাত ডুবিয়ে 7 বার সূরা ফাতিহা সহ চারকুল 7 বার পড়ে পড়ে 7 বার ফু দিয়ে পানি পবিত্র করে নেবেন আর সেই পানি দিয়ে গোসল করবেন। অবশ্যই গোসলের ফরজ মেনে গোসল করতে হবে। মাগরিবের আজানের সাথে সাথে ঘরের প্রতিটা দরজা জানলা বন্ধ করে দিবেন। বাচ্চারা সূর্য ডোবার পর বাহিরে বের হবে না। সবাই ফরজরত নামাজ পড়বেন। তবেই অপশক্তি একচুল পরিমাণে ক্ষমতা নেই এই ঘরে ঢোকার। আর প্রাণহীন পানের সময় সুন্নাহ মেনে 3 ঢোক বসে খাবেন। তবে খাবারের সাথে কিছু খাওয়ালে সেটা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আর উঠি। ওনাকে আব্বা আর ভাইয়েরা বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। বেশ কয়েকদিন পর ঘর সত্যি সত্যি হালকা অনুভব হলো। এরপর কয়েক মাস সব স্বাভাবিক চলল। তবে সুখ মাঝে মধ্যেই আমাকে স্বপ্না ভাবিকে নিয়ে নানা অভিযোগ করত। বিশেষ করে মাঝরাতে বের হয়ে উনি নাকি রূপকদার রুমের দিকে যেত। রূপকদার দরজা খুলতো না, আবার একা একা ছাদে চলে যেত। পুকুর পাড়ে সন্ধ্যায় বসে থাকতো। ভাবি এই বাড়ি আসছে থেকেই উদাসীন। আমি বাচ্চার কথা ভেবে ধরিনি, আর ওকেও নিষেধ করি আর কাউকে যেন এসব কথা না বলে। এর মাঝে আমিও ভাবির গতিবিধি লক্ষ্য করি। হঠাৎ করে ভাবি আমার সাথেও খারাপ আচরণ শুরু করলো। আমি আমলে নেই না, উনি আসলে দুঃখী ছিলেন। নির্যাতিত ভেঙে যাওয়া একজন নারী, নামে মাত্র পরিবারের সদস্য হয়ে নূর ম্যানশনে পড়ে আছেন। এর কিছুদিন পর হঠাৎ একদিন স্কুল থেকে বাচ্চারা বাসায় ফিরল না। স্কুল থেকেই নিখোঁজ হলো রনি, জনি, রাফির, মেহেদি আর সুখ। টানা 24 ঘন্টা পুলিশ আর আব্বার পার্টির লোকজনের খোঁজাখুঁজির পর সবাইকে পাওয়া গেল সেই কবিরাজের টেরায়, যার কাছে দাদি আর আম্মা গিয়েছিল। তবে 5 জনের মাঝে ফিরে এলো 4 জন। রনি এলো লাশ হয়ে। সে কি বিভৎস লাশ হয়ে ফিরে এসেছিল বাচ্চাটা। হাত পায়ের প্রথম গিট পর্যন্ত কাটা ছিল, সাথে গলায় বড় কাটার দাগ, চোখ উপড়ে ফেলা। আমরা সবাই ভেঙে পড়লাম। দাদি শোক নিতে পারলেন না। 2 দিন পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বাকি বাচ্চারা বলতে পারেনি কিছুই। তবে সুখকে তারা সহ্য করতে পারতো না একেবারে। আর সুখ হয়ে গেল একদম নিশ্চুপ। শাড়ি পরা কাউকেই সহ্য করতে পারতো না। হঠাৎ হঠাৎ ভয়ে চিৎকার করে পাগলের মতো ছটফট করত। সবচেয়ে খারাপ হলো সেদিন, যেদিন পুকুরে গোসলের সময় বড় ভাইয়ের বাচ্চা মেয়েটা উলঙ্গ শরীর দেখল। মাইমুনার গলা এমনভাবে চেপে ধরেছিল যে আর কয়েক সেকেন্ড থাকলে সেদিন আরেকটা দুর্ঘটনা ঘটত। বড়রা কেউ সুখকে ছাড়াতে পারেনি। একটা বাচ্চার শরীরে সেদিন মনে হয়েছে কোনো অশরীরী ভর করেছিল। সুখ নিজেই ছেড়ে মাটিতে পড়ে যায়। যখন চোখ মুখ উল্টে খিঁচুনি শুরু করে, মুখ দিয়ে ফেনা পড়তে থাকে, আমার লাইফের সবচেয়ে খারাপ দিন মনে হয় সেটাই ছিল। সুখের এই অবস্থা দেখে বড় ভাই আর ভাবি ঘোষণা দিলেন সুখকে পিশাচ বানিয়ে দিয়েছে কবিরাজ। সেই কথার প্রেক্ষিতে দিন রাত আমার অনুপস্থিতিতে অকথ্য গালাগালি আর নির্যাতন চলতে লাগলো তার উপর। 19 থেকে 20 হলেই বাড়ির অধিকাংশ মানুষ, বিশেষ করে বড় ভাই আর ভাবি, সাথে ছোট ভাই ছোট্ট শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিত। অপরদিকে মেন্টালি ট্রমার সাথে পারিবারিক সবার নির্যাতন সুখ অতি বুদ্ধিমান বাচ্চা থেকে হয়ে উঠল নিশ্চুপ আর কঠিন। এত কিছুর পর স্বপ্না ভাবির টনক নড়ে। সে এতদিনে ছেলের প্রতি টান অনুভব করেন, সবার কাছ থেকে আগলিয়ে রাখেন। তবে সুখ নিজেকে গুটিয়ে নিয়েছে শক্ত খোলসে। সে জানে তার কেউ নেই এই আমি ছাড়া। খেত না, পড়তো না, মাথা যন্ত্রণায় তড়পাত খুব। এইভাবেই চলছিল আরও কয়েক মাস। তবে নীরের স্বাভাবিক জীবন
আমাদের শেষ হয়ে গিয়েছিল বহু আগেই। এর মাঝে পার্টিতে কি ঝামেলায় আব্বা রূপকদাকে কল করে এমন কি বাড়ি থেকেও বের করে দিল। রাফিন আমাদের সাথেই থাকে। রূপকদা কখনোই নিজেকে কোনো আলাদা ধর্মের মনে করতো না। সব ধর্মের সব অনুষ্ঠানে যেত আর সবার সাথেও সমান ব্যবহার করত। শুধু গরুর মাংসটা খেত না। বাদবাকি ওনাকে দেখে বোঝাই যেত না উনি আসলে কোন ধর্মের। তবে আমাকে মাঝে মধ্যে বলতো দোয়া বলে ফু দিত নীলু, যেন বাতাস না লাগে। আমি হেসে হেসে ফু দিতাম। আমার মাথায় হাত বুলিয়ে বের হয়ে যেত। সত্যি বলতে এই মানুষটার প্রতি আমাদের সবার ছিল অগাধ মায়া, যা আমার ভাইদের প্রতি আসতো না। রূপকদাকে দল থেকে বিতাড়িত করার পর উনি একেবারেই নিখোঁজ হয়ে গেলেন। প্রায় প্রতিদিন পাত্রপক্ষের সামনে বসতে বসতে আমার অবস্থাও বেশ নাজেহাল। আমার বয়স 20 পার করে 21। এই বয়সেও বিয়ে দিতে না পারায় আব্বা আর আম্মা খুবই হতাশ আর চিন্তিত হয়ে পড়লেন। সবাই দেখে পছন্দ করে যায়, কিন্তু আর যোগাযোগ করে না। এভাবে কেটে যায় 2 বছর। জীবন কোথায় কখন নিয়ে যায় জানি না। নাটকের চেয়েও নাটকীয় এই জীবন আল্লাহর দেহা বড় নিয়ামত। আমি হতে পারতাম সামান্য পিঁপড়া কিংবা কুৎসিত কদাকার কোনো প্রাণী, কিন্তু আমার মহান আল্লাহ আমাকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। নেই কোনো অভিযোগ, না হতাশা। কালকের দিনটা কালকের জন্যই তোলা থাক। কারো ক্ষতির কারণ না হয়ে আয়ু পর্যন্ত বেঁচে থাকতে চাই। যদি নিজের অজান্তেই কারো ক্ষতির কারণ হই, আল্লাহ যেন আমাকে এই দুনিয়াতেই তার উপযুক্ত শাস্তি দেন। নিজের জন্য চাওয়ার কিচ্ছু নেই, শুধু প্রার্থনা করি আমার সুখটা আবার স্বাভাবিক জীবন পাক। ওর জীবনে কেউ আলো হয়ে কেউ আসুক, আবার আগের মতো হাসুক খেলুক। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। শেষ ডায়েরির পাতা। জিয়ানার চোখ ভেজা। সে কি এতক্ষণ কাঁদলো? কিন্তু এখানে সুখের বিষয় আর ওদের বাড়ির সেই দুর্ঘটনার কথা উল্লেখ নেই। সুখদের সাথে কি হয়েছিল কিছুই তো জানা গেল না। সুখের নারী ফোবিয়া, তার মানে সত্যি মেহেদি রাফিনের সাথে কি এমন ঘটেছে যার ফলে এত ভালো বন্ধুত্ব দুশ্মনে পরিণত হলো? কি ছিল কবিরাজের ডেরায়? রূপক কোথায় নিখোঁজ হলো? ওদের বাড়ির এতগুলো মানুষকে শুধু সম্পত্তির জন্যই খুন হলো? জিয়ানা মাথা চেপে ধরে। কোথায় পাবে এসব প্রশ্নের উত্তর? আশেপাশে তাকিতুকি করে। নিবিড় কি লিখেনি নিজের কথাগুলো? জিয়ানা আবার খুঁজে চলে প্রতিটা বই। তাকে তো জানতেই হবে সব। আধারের ঘনত্ব যত বেশি থাকে তারার মেলা তত জমজমাট হয়। তারাদের এখন উৎসব চলছে গগন পানে। গভীর রাতের নিস্তব্ধ চারিপাশ। নিজের গবে এটামিতে নিবিড় নিজের চুল খামচে ধরল। এতদিনে তিলতিলে গড়া সব প্রমাণ মুখ থুবড়ে পড়েছে। এই ব্যর্থতা যেন দগদগে ঘায়ের মতো চিনচিনে অসহ্যকর যন্ত্রণার। এখান থেকে দাঁড়াতে অনেক সময় লেগে যাবে। জিয়ানা তাকে আগেই বলেছিল তার ক্লাবে সিক্রেট ইনফরমার আছে, তাই তো রেজাউলের কাছে আগে ইনফরমেশন পাচার হয়ে গেছে। সে আগে সব দিকে সেট আপ দিয়ে রেখেছে, বিধায় নিউজ কোনোটাই পাবলিশ হয়নি। উল্টা নিবিড়ের নামে মিথ্যা নিউজ পাবলিশ হয়েছে। তবে আশরাফ ওরফে আর্থার ডায়াল এক্সপোজ হয়েছে। নিবিড়ের ফোনে কল আসে, রেজাউলের ফোন রিসিভ করে কানে দিতেই শুনতে পায় খ্যাকখ্যাকে বিদ্ঘুটে হাসির শব্দ। রাজনীতিতে এখনো তুমি নাদান বাচ্চা নিবিড়, আমার পালতু হয়ে আমাকেই পিঠ দেখাও? হ্যাঁ, শোনো একটা গল্প বলি। লাইফে বহুত কাজে লাগবে। হরিণ 1 লাফে 13 হাত যেতে পারে, আর বাঘ পারে 12 হাত। হরিণের সাথে দৌড়ে বাঘের কখনোই জেতার কথা না, কিন্তু হরিণ দৌড়ানোর সময় পেছনে ফিরে দেখে, আর এটাই পয়েন্ট বাঘের জিতে যাওয়ার। নিবিড়ের চোয়াল শক্ত হয়, দাঁতে দাঁত পিষে বলে, এবার আমার একটা গল্প শোনেন। আরে আরে, আজ তো শুধু আমার বলার পালা। তুমি আর কি বলবে? সুন্দরবনে শুধু বাঘ না, সিংহও তো আছে। তবে তোমার সিংহীটা হেব্বি তেজওয়ালা, বাট আই লাইক হার বডি মোস্ট। বলে উচ্চ শব্দে হেসে কেটে দেয়।
নিবিড় নিজের ফোন ঢিল মারতে গিয়েও নিজেকে সংবরণ করে। নিবিড়ের নামে মিথ্যা নিউজ হয়েছে, এরূপ নারী নির্যাতনকারী একই সাথে দলীয় ক্লাবের নিচে গোপন ক্যামেরার অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা করে দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করে টিকে আছে সাভারের 1 নং ইউপি চেয়ারম্যান পুত্র সুকনীল নিবিড়। পাশে মক্কু কপালে হাত দিয়ে বসে আছে। নিবিড় আকাশ আর মক্কু ছাড়া বাকি সবাইকে বাইরে যেতে বলে। তারা বের হয়ে গেলে নিবিড় বলে, আমাদের এই 6 জনের টিমের মধ্যে গাদ্দার আছে, তোদের কাকে সন্দেহ হয়? আকাশ আর মক্কু একসাথে বলে, কি বলেন ভাই, আমাদের মাঝে? হ্যাঁ, ভালো করে ভেবে দেখ, অল্প সময়ে কে বেশি তৎপর ছিল, বেশি কার বেশি ফ্রেম পাওয়ার পায়তারা ছিল, কে নিজেকে লয়াল প্রমাণ করার জন্য 24টা ঘন্টা বিনা শব্দে ক্লাবে পার করেছে। মক্কু বলে, রনি? নিবিড় মাথা নাড়ে। ঠিক, ক্লাবে জয়েন করেছে 7 মাস। এর মাঝে ওর অ্যাক্টিভিটি ছিল সর্বোচ্চ আর নিট অ্যান্ড ক্লিন। নিজেকে খুব ডেডিকেট দেখাতো। আর আমি সত্যি বলতে এই প্রথম মানুষ চিনতে ভুল করেছি, আর তার কাফারা তো দিতেই হবে তাকে। তবে আমার কাজ জিয়ানা সহজ করে দিয়েছে। এই পেন ড্রাইভে আমাকে নিয়ে কিছু ডকুমেন্ট আছে, আপলোড দেয় আকাশ। তবে রনিকে যে আমরা সন্দেহ করছি এটা বুঝতে দেওয়া যাবে না, কাটা দিয়ে কাটা তুলবো, বুঝতে পেরেছিস? আকাশ আর মক্কু মাথা নাড়ে। মক্কু বলে, ভাই, আপনার নামে এই ভুয়া তথ্যগুলোর রেফারেন্সে কাল তো অ্যারেস্ট হইতে পারেন। হতে পারে না, নিশ্চিত হবে। যদি হয় তোকে একটা কাজ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করতে হবে। আর তোদের উপর যেতেও পারে বিপদ। সৈন্য সারা না হয়ে এক হয়ে কাজ করবি, সবাইকে ডাক। আকাশ হাঁক ছাড়ে সবাই ভেতরে চলে এলে নিবিড় বলে, কাল আমাদের উপর দিয়ে অনেক কিছু যাবে, সবাই এক হয়ে কাজ করবি মক্কুর আন্ডারে। আর যদিও মক্কু অ্যারেস্ট হয় তবে আকাশের আন্ডারে। আর ফ্ল্যাটের নিচে আরো 2জন লোকের পাহারা বাড়িয়ে দিবি কাল থেকে। তারপর ডেস্কটপে বসে জিয়ানার পেন ড্রাইভ থেকে নিবিড়কে নিয়ে ডকুমেন্টসগুলো কপি করলো। সজলকে বলল, মিলিয়ন ফলোয়ার সহ কয়েকটা গ্রুপে আপ দে এই ডকুমেন্টগুলো। রাজনীতিতে ফ্রেম পাওয়া ছাড়া আসলে মাঠে নামতেই নেই। আগে নিজের ইমেজ ঠিক করে সবার কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। সাথে আমরা যে ক্যাম্পাসে গরিব স্টুডেন্টদের লেখাপড়ার খরচ বহন করি সেটা নিয়ে একটা চটকদার পোস্ট করবি তালহা। আর রনি, তুই হেডস কমেন্টগুলো হাইড করবি আর রিপোর্ট মারবি। চল, কাজ শুরু কর। জালিমের মসনদ ভাঙা এত সহজ না। পাপ এমনভাবে এরা বিস্তার করে, উপরে যতটা দেখা যায় ভেতরে তার চেয়ে 1000 গুণ বেশি জমা থাকে। ক্ষমতার টাকা যার আছে, দুনিয়াটা তার কথাই সত্যি, বাকি সব মিথ্যার গুজব। জিয়ানা ধপ করে বসে পড়ল ফ্লোরে। আর কিচ্ছু নেই। তন্ন করে খুঁজেও কিছু পেল না। এবার বের হয়ে যাবে ভাবলো। চাকুরুপি কলমটা তখন পেন হোল্ডারে রেখেছিল, সেটা নেয়ার জন্য হাত বাড়াতে দেখলো আরো কিছু অদ্ভুত কলম রাখা। বেশিরভাগ কলমই পিতলের, সবগুলাই ইউনিক ডিজাইন। কোনোটা যদি আবার চাকু হয় তাই প্রেস করে দেখছিল। এর মাঝে একটা কলম দেখলো অদ্ভুত শেপের, ছোট চাবি টাইপ। জিয়ানা হাতে নিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। হ্যাঁ, এটা কোনো কিছু চাবি, কিন্তু এই ঘরের কোনো ড্রয়ার বা লক করার মতো কিছু নেই। তবে শুধু বুক সেলফটা ছাড়া কোনো আসবাবও নেই। বুকশেলফটা আবারও খুঁটিয়ে দেখে জিয়ানা, উদ্দেশ্য কোনো ছিদ্র আছে কিনা। নেই কোনো ছিদ্র। উপর থেকে নিচ দেখে পেন হোল্ডার রেখে দরজায় চলে এলো। কি মনে করে আবারও যায় পেন হোল্ডারের কাছে। সেটা হাতে উঠানোর পর মুখে হাসি ফুটে ওঠে। পেন হোল্ডারের নিচেই লক। কলমটা প্রেস করে সেই ছিদ্রে সেট করতে বুকশেলফ মাঝ বরাবর ফাঁকা হয়ে গেল। জিয়ানা অবাক হয়ে ভাবছে, বিদেশি থ্রিলার মুভিগুলোতে এমন হয়, এই দেশের কাঠমিস্ত্রিরাও এমন জিনিস বানাতে পারে। পরক্ষণে সেলফটার লোগো দেখলো, কার্টেল নাম। এই নামের কোনো ফার্নিচার ব্র্যান্ডের নাম জিয়ানা জানা নেই। যাই হোক, নিজ হাতে সেই ফাঁকে ঢুকিয়ে 2 দিকে ধাক্কা দিতে সরু একটা জায়গা বের হয়ে যায় এবং জিয়ানা ভেতরে গিয়ে হাঁ করে তাকিয়ে আছে। আবছা অন্ধকারে বুঝতে পারলো একটা ছোটখাটো রুম বলা চলে। আশেপাশে সুইচ খুঁজে অন করে দিল লাইট। আলো স্পষ্ট হলো। এখানেও বুকশেলফ, তবে সেখানে রাখা ধর্মীয় গ্রন্থসমূহ। একপাশে যায় নামাজের ঘর এমন লুকানো কেন জিয়ানার মাথায় ধরল না। এক রুমে অস্ত্র আর মদ, আর এক বাদ্যযন্ত্র আর কবিতার বই। আবার এই সিক্রেট রুমে ধর্মীয় জিনিসপত্র। সে ভেবে পাচ্ছে না নিবিড়ের আসলে কয়টা সত্তা, কয়টা রূপ, আসলে কোনটা আর নকলি বা কোনটা, সুস্থ না অসুস্থ। ধর্মীয় গ্রন্থের এক সাইডে কালো মলাটের কিছু বই। জিয়ানার উজু নেই, ধরবে ভেবে একটা কালো মলাটে বই হাতে নিয়ে দেখে পুরোটাই খালি একটা ডায়েরির পাতাও কালো। পাশের ডায়েরি একই, তবে এটার পাতা সাদা। ডায়েরিটা আলোর কাছে নেয় জিয়ানা, কোনো ছাপ আছে কিনা দেখার জন্য, কিংবা অন্ধকারে পড়া যায় কিনা। এমন ফাঁকা ডায়েরি নিশ্চয় এত গোপনে এসে রাখবে না। জিয়ানা শুনেছে ম্যাজিক কলমের নাম, যেটার অস্তিত্ব আদতে আছে কিনা আজ প্রমাণ হবে। প্রথম আলোতে নিলে কোনো পরিবর্তন হলো না। এবার সুইচ অফ করে দিল এবং হ্যাঁ, আস্তে আস্তে কিছু একটা ভাসছে পাতায়। জিয়ানার ভ্রম কিনা শিওর হওয়ার জন্যে নিজেই
নিজের হাতে কামড় বসালো। এতক্ষণে পুরা পাতায় লেখা ভেসে উঠেছে। পরের পাতা উল্টায়, এটাও আগের মতো আস্তে ধীরে ভেসে ওঠে। জিয়ানা প্রথম পাতায় ফিরে যায়। ফ্লোরে হাঁটু মুড়িয়ে বসে শুকনীল নিবিড়। জিয়ানা অবাক হয়, জন্মের সালেই মৃত্যু, আবার কনসেন্ট্রেট করে লেখায়। যখন থেকে আম্মু আমাকে আম্মু ডাকতে মানা করলো, বলতো আমি তোর ফুপি, সেদিন থেকে বুঝেছিলাম আমি আসলে এই পরিবারের কেউ না, আমার কেউ নাই। রিফান্দাকে এরা পালিত ছেলে বললেও আমি কোনো কাতারই পড়তাম না। আমার না ছিল রনিজনী ভাইয়ার মতো আম্মু, আর না ছিল আব্বু। কয়েকদিন পর থেকে দিদা আম্মুকে আমার সাথে ঘুমাতে দিত না, আমি একাই ঘুমাতাম। জানলা আটকাতে ভয় লাগতো, তাই গরমে মাথা মুড়ি দিয়ে লুকিয়ে থাকতাম বিছানায়। পর্দাগুলো নাড়াচাড়া করলে কেঁপে কেঁপে উঠতাম, আম্মু বলে ডাকতাম। ততদিনে আমি আম্মুকে ফু আম্মা বলতে শিখে গেছি। ফুপি আম্মা বলতো আমার দুইটা মা, অথচ ভয়ের সময় কিংবা জ্বরের রাতে আমার একটা আম্মু আসতো না। আমি নিজেই কলপার গিয়ে এক হাতে কল চেপে মাথায় পানি দিতাম। আমার প্রচণ্ড জ্বর তো আসতো। মেহেদির আব্বুকে আব্বু ডাকতে, কিন্তু উনি আমার দিকে তাকাইতেন না। আমি ঘরে প্র্যাকটিস করতাম আব্বু ডাকার। আমার গলার শব্দটা কেমন শোনাবে। মক্তবের হুজুর বলেছেন যত্ন রত্ন বাড়ে, প্রতিটা সম্পর্কের প্রচুর যত্ন করতে হয়। তাই আমি তখন আগ বাড়িয়ে সবার সাথে কথা বলতাম। রূপ মামুকে আমি অনুসরণ করতাম। বড় হয়ে আমি অবশ্যই রূপ মামুর মতো হব বলে ঠিক করি। রূপ মামু সবাইকে চকলেট একটা করে দিলেও আমাকে দিতেন দুইটা। আমি একটা খেতাম আর একটা জমাতাম। সেটা আবার মক্তবের সবচেয়ে অসহায় ছেলেটাকে দিতাম। পাশে দাদুর এতিমখানা থাকে, সে নাম মোসাদ্দিক। আমি একে ভালোবেসে থাকি মকু। রাফিন্দা ছিল সুপার হিরো, কখনোই রাখতো না। মেয়েদের গরমের জন্য পাড়া ছেলেদের সাথে আমাদের প্রায় ঝামেলা হতো, কিন্তু রাফিন্দা সব সামলিয়ে আবার খেলা শুরু করতো সবাইকে নিয়ে। মেহেদির যে বারটায় টাইফয়েড হলো, আমার খুশি দেখে কে, কারণ তার ফাইনাল পরীক্ষা দেওয়া হয়নি বিধায় আমার ক্লাসে চলে আসেছে। আমরা দুই ভাই এখন থেকে এক ক্লাসে পড়ব। মেহেদি নিজেও খুশি। মেহেদির সব ভালো লাগে। আমার জিনিসে ভাগ বসানোটা একদম ভালো লাগতো না আমার। শালা আমার ব্যাগ জুতার ডায়েরি লুকিয়ে নিয়ে যেত, আমি আবার ছলা করে সব নিয়ে আসতাম। আমাদের মাঝে চমৎকার একটা প্রতিযোগিতা হতো। সাঁতারে সবসময় রাফিন্দা প্রথম হতো, গাছে উঠতে মেহেদি, আর সাঁতারে আমি ছিলাম সেরা। একবার মেলায় গিয়ে সেখানে নানা বাদ্যযন্ত্র দেখে আমি বায়না ধরে গিটারের। রূপ মামা বলেন এনে দিবে যদি আমি প্রথম হই পরীক্ষায়। সেবার আমি মেহেদিকে ছাপিয়ে প্রথম হলাম। আমার চেয়ে মেহেদি বেশি খুশি হলো। পরে শুনি মেহেদি ইচ্ছা করে ইংলিশে প্যারাগ্রাফ লেখে নাই, যেন আমি নাম্বার বেশি পাই। আর রূপ মামা গিটারটা এনে দেয়। গিটার লোভে মেহেদিও হয় সেদিন, কিন্তু আমি আগে চেয়ে ফেলায় সে আর চাইতে পারে নাই। মামু গিটার এনে দিল, কিন্তু দাদি এই জিনিস ঘরে তুলতে দিল না। তাই ছাদের চিলেকোঠায় আমরা হয়তো টং টং করি। রূপ মামা ভিসিআর এনে সেটাতে সিডি এনে দিলেন, বিভিন্ন টিউটোরিয়াল। আমরা সেগুলো ফলো করি, আর আমাদের দিন যায় স্বর্গের মতো। আমি ভুলে থাকি আমার কলুষিত জন্ম। আমি ভুলে থাকি আমার অশিক্ষিত বাবা মার কথা, কারণ আমার আছে রূপ আমার মতো একজন মামা, আর ফুপু আমার মতো একজন ফুপি, আর মেহেদি আর রাফিদার মতো ভাই। তবে রনি আর জনি ভাই মাঝে মধ্যে আমাকে অজাত বলে গালি দিত। একবার আগে আমিও বলেছিলাম, আর একবার এটা বললে আমি তোকে খুন করে ফেলবো রনি। ব্যাস, এটাই সবাই বিশ্বাস করেছিল। জলে যেখানে হাঙ্গরের সাথে লড়াই, সেখানে একটা কুমিরের মৃত্যুতে কেউ মাথা ঘামায় না। যেখানে বড় বড় মন্ত্রী মিনিস্টারের কুকীর্তি প্রতিনিয়ত এই দেশে ধরা পড়েছে, সেখানে নিবিড়ের মতো একটা লোকাল নেতা নিউজ দলের বা জনগণের কিচ্ছু যায় আসে না। তাই আপাতত চিন্তার কোনো কারণ নেই। এবং বেতনভুক্ত সরকারি খাকি পোশাকের লোকগুলো যতই তৎপর কিংবা টহল দিক, শেষ রাতে তাদের ঝিমুনি দিয়ে বিকট নামক ডাক সমেত ঘুম চির সত্য। এক পায়ে দাঁড়িয়ে হলে তারা ঘুমাবে। সেখানে এত রাতে নিউজের ভিত্তিতে কোনো আসামিকে ধরতে আসবে না, এটা 100% নিশ্চিত। নিবিড় সবাইকে সবকিছু গুছিয়ে দিল। তাকে অ্যারেস্ট করে এবার টর্চার করা হতে পারে রেজাউল নিজে দাঁড়িয়ে তাকে উদুম কেলানি দিচ্ছে। রাজনীতিতে সত্যি মা বাপ নেই না, এখানে কেউ চিরবন্ধু। 3 মাসের জেল খাটার সময় নিবিড়ের জন্য স্পেশাল খাবার থেকে শুরু করে ভিআইপি সেল ছিল, এসিটিভি সবই ছিল সেলে। এইবার তাকে নিশ্চিত ব্ল্যাক সেলে রাখবে। সঙ্গী হিসেবে ইঁদুর তেলাপোকা থাকতে পারে। চেয়ার থেকে উঠে আড়মোড়া ভেঙে পড়ল। জিয়ানার সাথে দেখা করে আসি, আলো ফোটার আগে ফিরে আসবো। মক্কু বলে, ভাই আমিও একটু দেখা করে আসি বউটার সাথে।
কাল কি আছে ভাগ্যে, আগে ভাগে একটু হিন্টস দিলে শান্ত থাকতে পারবে। আমারটা আবার ইমোশনাল, কেঁদে কেটে সব এক করে ফেলবে। নিবিড় মুকুর ঘাড়ে হাত দিয়ে বলল, চল আগে তোর বাসায় যাই, জেনিকে নিয়ে জিনাকে দেখিয়ে আনি। তোর বোন যে সই সালামতে আমার কাছে আছে সেটা তো বিশ্বাস করলা না। আচ্ছা চলেন ভাই। আকাশ, তোর বাইকের চাবিটা দে। বের হওয়ার আগে রনি জিজ্ঞাসা করলো। ভাই, আপনারা কি ভয় পাচ্ছেন? নিবিড় মৃদু হেসে জবাব দেয়, বিছনায় শোয়ার আগে যদি লাল পিঁপড়া চোখে পড়ে তুই কি শুয়ে পড়বি এটা ভেবে? ছোট পিঁপড়া আমার পেটে পিষে যাবে, অল্প কামড়ালে কামড়াক, নাকি ঝেড়ে ফেলে দিবি? ফেলে দিবি তাই তো? রাজনীতিতে ভয় বলে একটা শব্দ নেই, পিঁপড়া হোক বা হাতি, সব ঝেড়ে ফেলে দিতে হয়। বলেই দুজন বের হয়ে গেলে আকাশ চেয়ারে বসে লম্বা হয়ে আড়মোড়া ভেঙে পরিবেশ সহজ করতে বলে, আজ একটা বউ থাকলে আমিও মুলাকাত করতে যাইতাম। বউকে জড়িয়ে ধরে বলতাম, শোনা তোমার বাপের বাড়িটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, মূলত সেটা কি? বউ ভাবতো আমি দ্বিতীয় বিয়ে করেছি আর দ্বিতীয় শ্বশুর বাড়ির কথা বলছি, তাই গাল ফুলিয়ে নাক লাল করতো। শেষ করার আগে সজল বলে, আর ভাবি ঝগড়ুটে গু ভরিয়ে বাড়ি গিয়ে বাসা থেকে তো তোকে বের করে দিত। আকাশ এগিয়ে গিয়ে সজলের ঘাড়ে হাতের কনুই দিয়ে চেপে ধরে। দুইজনের হাতাহাতি শুরু হলে তালহা ধমক দিয়ে বলে, আহ, বাচ্চাদের মতো তাড়াতাড়ি থামাবি, এই দুইটাকে পাছায় লাত্তি দিমু। রনি বলল, ভাইগণ, আমি কি একটু বাসায় যেতে পারি? শরীর ভালো লাগছে না। আকাশ মারামারি থামিয়ে জিজ্ঞাসা করে, তোর তো বউ নাই, বাসায় গেলে তোর সেবা করবে কে? এখানেই থাক, একটা ওস্তালাইন খা, সারা রাত কাজ আছে, বের হওয়া যাবে না ভাই না আসা পর্যন্ত। আর তুই তো বাসার নাম ভুলও নাস না, আজ হঠাৎ ভুল করে কা? থাক ভাই, যাবো না, এমনি কইলাম। আকাশকে নিবিড় বলে দিচ্ছে রনি যেন ক্লাবের বাহিরে মুততেও না যায়। আকাশ মনে মনে বলে, হাল্লার পুহালা, তোমার কালা পানিতে যদি না চুবাইছি। তোমার জন্য মিশন পিছায়ে গেল আর আমার বিয়েটাও। মুখে সুর দিয়ে বলে ওঠে, ভালো লাগে না রে, আমার ভালো লাগে না। বাইকে ওঠার সময় মুক্কু বলে, ভাই, এমন খারাপ সময় জিয়ানাকে ফ্ল্যাটে রাখলেন? আপনাদের বোঝাপড়া হওয়া দূরের কথা, একসাথে বসে দুই বেলা তো ভালো মন্দ খেতেও পারেন নাই। সম্পর্ক না গেলে ভালোবাসা হবে কেমনে? তাছাড়া জিয়ানার কাছ থেকে যদি এমন দূরে দূরে থাকেন, পাত্তা পাবেন না, পাত্তা পাবেন না পাত্তা দিতে পারবেন, অহেতুক দুজনই কষ্ট পাবেন। দুনিয়াতে আসছি একা, যাবো একা। সো এই যে মাঝে কয়েকটা দিন আমি পরের জন্য নিজেকে কষ্ট দেবো কেন? কে ভালোবাসলো না বাসলো, কে পাতা দিল আর কে দিল না, আমার ওইসব তোয়াক্কা করার সময় নেই। আমি তো নিজেকে ভালোবাসাতেই ব্যস্ত, আমি তো নিজেকে যত্ন করতে ব্যস্ত। আমি নিজে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তাই কারো ক্ষমতা নেই আমাকে কষ্ট দেওয়া। বাইক স্টার্ট দিতে দিতে বলে নিবিড়, ভাই, আপনার সাথে কথায় পারবো না, তবে বলবো পুরুষের শান্তির ঠিকানা ওই একটাই, নারীরা পুরুষ ছাড়া চলতে পারে কিন্তু পুরুষ পারে না। আপনাদের সুখী দেখতে চাই তাই এসব বলি, বাকি সব তো আপনি তো নিজেই ভালো বুঝেন। নিবিড় আর কোনো উত্তর দিল না। তার আজকাল বড্ড ক্লান্ত লাগছে। সত্যি সত্যি জিয়ানার কাছে একদণ্ড শান্তি পেয়েছে সে। জিয়ানার চেহারা থেকে শুরু করে শরীরে নিজস্ব একটা স্মেল, যেটা নিবিড়ের কাছে আফিমের মতো মনে হয়। নিবিড় সিদ্ধান্ত নিল তার সব অতীত সে জিয়ানাকে বলবে। তার এলোমেলো জঘন্য শৈশব, তার পাপ আর ইচ্ছা সব। ডায়েরিটা জিয়ানা বুকে নিয়ে বসে আছে চুপ করে। তার মাত্রই পড়া বর্ণনাটা মেনে নিতে কষ্ট হচ্ছে। ব্যাপারটা বুঝতে আবারও পড়া শুরু করলো। স্বপ্ন আম্মু উলঙ্গ হয়ে হাতে মোমবাতি জ্বালিয়ে সারা বাড়ি ঘরে 3বার চক্র কাটে, তারপর সবার রুমে দরজা খুলে দেয়। আমি ভিতরে ফু আম্মাকে ডাকি, সে সাড়া দেয় না। আমি লজ্জায় আর ভয়ে চোখ ছোট করে থাকি। আম্মু দরজা খোলার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায় প্রতিদিন, কারণ আম্মুর দরজায় ফু আম্মু 2টা ঘন্টা ঝুলিয়ে দিয়েছেন। ফু আম্মু প্রতিদিন উঠবে বলেন, কিন্তু সকালে হলেই কিচ্ছু বুঝতে পারতাম না। স্বপ্ন আম্মুর কথা আমি আর কাউকে বলতে পারি না, কারণ এই বাড়ির সবাই স্বপ্ন আম্মুকে আর আমাকে ঘৃণা করে। তাই বড় আম্মু দেয়া ম্যাজিক কলমে লিখে রাখি। এই কলমটাও মেহেদি চুরি করেছিল, আমি বহু কষ্টে উদ্ধার করেছি ওর 3য় শ্রেণীর নোট খাতার ভেতর থেকে। পরে 4র্থ শ্রেণীতে, অথচ রেখেছে আগের বছরের খাতায়। চুরি আর কুবুদ্দির জন্য মেহেদি সেরা। একদিন বিকালে ফুটবল খেলার সময় স্বপ্ন আম্মুকে দেখি মাঠের পাশে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন। আমি খেলা বাদ দিয়ে আম্মুর পেছনে পেছনে যাই। দেখি আম্মু এলাকার গোরস্থানের ভিতরে ঢুকে কী যেন করছেন। আমি গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে দেখতে থাকি।
আমি গাছের আড়লে দাঁড়িয়ে থেকে দেখতে থাকি। আম্মু চলে যাওয়ার পর সেখানেই দেখি নতুন মাটি চেপে সমান করা, নতুন মাটি চেপে সমান করা। আঙ্গুল দিয়ে ঘুরে দেখি ব্যাগ পোতা। সেই ব্যাগ বের করে আনি দেখার জন্য কি আছে এতে, যেটা আম্মু এখানে রেখে গেছে। ব্যাগ থেকে একটা মাটির পুতুল, যার গায়ে আরবি কিছু লেখা আর কাগজের একটা ছবি আঁকা, সাথে এখানেও আরবি লেখা ঘর ঘর করে। আরবি লেখাগুলো মনে হচ্ছিল উল্টা। তাই আমি সেগুলো নিয়ে মক্তবের হুজুর কাছে যাই। হুজুর আমার হাতে এগুলো দেখে ঝাড়া মেরে ফেলে দেয়, তওবা পড়া শুরু করেন। তারপর মাটিতে ঝুঁকে পুতুলটার গায়ের নাম দেখে জিজ্ঞাসা করে, এগুলো কই পাইছো? নীলুফা কার নাম? গরুস্থানে একজন পুঁতে রাখার সময় আমি দেখে ফেলি আর উঠে আপনার কাছে আনি। নীলুফা আমার ফুপুর নাম। হুজুর বলে, তোমার দাদা এখনো কোথায়? ওনার সাথে জরুরি কথা আছে। একে পুঁতে রাখতে তুমি চেনো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।